গত 11 সেপ্টেম্বর একই দিনে 4টি মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে এখন ভারতের সেভেন সিস্টার্সের ভবিষ্যৎ কী হবে। এমন একটা সময়ে লুৎফুজ্জামান বাবরের 4টি মামলায় জামিন হলো এবং সহসাই তিনি হয়তো জেল থেকে মুক্তি পাবেন। তারেক সিদ্দিক এবং জয় এই দুইজনের দুই রকমের কাজ নিয়ে আইটি সেক্টরের মধ্যেই জয়ের কাজকর্ম কমিশন সীমিত ছিল না। জয় সরাসরি বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করতেন। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, চাইলে 2 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। এই বক্তব্য দেখলে বোঝাই যাবে যে বিএনপি তড়িঘড়ি করছে বা বেশ অধৈর্য পড়েছে। এখন এই ঝামেলা থেকে ডক্টর ইউনূসকে মুক্ত করে একটা সুপ্রিম পাওয়ার দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের প্রভাবটাকে মুক্ত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাসপোর্টগুলো বাতিল করা হলো, এই সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে যে তথ্যটি মিলেছে সেটি আরো অদ্ভুত এবং ভয়ঙ্কর। সেটি কেমন? সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে $200 মিলিয়ন চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এই যে হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে, আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট যে আওয়ামী লীগের যে অফুরন্ত টাকা আছে, অবৈধ টাকা আছে, তাদের এই টাকা পয়সা নিয়ে হয়তোবা সে তাদেরই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। এটা আমার কাছে আগামী 7 দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়েও তাদেরকে চিহ্নিত করা হবে। প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, একজনেরও চাকরি থাকবে না, চাকরি থাকবে না কারণ যদি এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। গত 11 সেপ্টেম্বর একই দিনে 4টি মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে এখন ভারতের সেভেন সিস্টার্সের ভবিষ্যৎ কী হবে। কারণ যে মামলাগুলোতে তিনি এতদিন সাজা ভোগ করছিলেন, যেগুলোতে তিনি জামিনের চেষ্টা করছেন, তার মধ্যে খুবই সেন্সিটিভ একটা মামলা ছিল 10 ট্রাক অস্ত্র মামলা। এবং বলা হয়ে থাকে লুৎফুজ্জামান বাবর এই 10 ট্রাক অস্ত্র ভারতের সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। এমনকি 2001 থেকে 2006 সালের জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এমনকি কেউ কেউ বলার চেষ্টা করেন তিনি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর মূল পৃষ্ঠপোষক ছিলেন এবং ভারতকে অস্থিতিশীল করা এবং সেভেন সিস্টার্সকে ভেঙে ফেলা, কিছু রাজ্যকে আলাদা করে ফেলার একটা চেষ্টা তার ছিল, এটা বলা হয়ে থাকে। এমনকি ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্ক তাকে ভারতের জন্য একটা থ্রেট মনে করেন। এই কথাগুলো ভারতের বিভিন্ন গণমাধ্যমে, ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যারা সরকারের সাথে খুবই ঘনিষ্ঠ, তারাও বিভিন্ন সময় বলেছেন। যদিও ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি কখনো লুৎফুজ্জামান বাবর ভারতের জন্য একটা থ্রেট, ভারতের সেভেন সিস্টার্সকে তিনি বিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছেন, এ ধরনের কোনো দাবি করা হয়নি। তবে সরকার সংশ্লিষ্ট অনেক থিঙ্ক ট্যাঙ্ক এই কথাগুলো বিভিন্ন সময় বলেছেন। এবং এমন একটা সময়ে লুৎফুজ্জামান বাবরের 4টি মামলায় জামিন হলো এবং অন্যান্য মামলাগুলোতেও তিনি জামিনের জন্য চেষ্টা করছেন এবং অনেকেই ধারণা করছেন সহসাই তিনি হয়তো জেল থেকে মুক্তি পাবেন। এমন একটা সময়, যে সময়ে ভারতের সেভেন সিস্টার্সের মণিপুরের পর জম্মু এবং কাশ্মীরে ভয়াবহ উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মণিপুরে অনেকদিন ধরেই পরিস্থিতিটা ছিল এবং নতুন করে জম্মু এবং কাশ্মীরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিনে 7 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 জন সেনাবাহিনীর সদস্য এবং জয়শে ইসলামের এখন পর্যন্ত 5 জনকে গুলি করে হত্যা করেছে যৌথ বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী সহ ভারতের যৌথ বাহিনী। সেখানে নরেন্দ্র মোদী অবস্থান করছেন। প্রায় 1 দশক পর সেখানে নির্বাচন হবে এবং নির্বাচনী প্রচারণায় তিনি সেখানে আছেন। প্রধানমন্ত্রী সেখানে থাকা অবস্থায়, ভারতের প্রধানমন্ত্রী সেখানে থাকা অবস্থায় পরিস্থিতি এতটা উত্তাল হয়েছে যে 2 জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। ফলে সবকিছু মিলিয়ে এই সময়টা ভারতের জন্য অত্যন্ত কঠিন এবং ভারত ঠিক কয় ভাগে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হয়তোবা এখন ভারতের থিঙ্ক ট্যাঙ্করাও ঠিক অনুমান করতে পারছেন না। অন্যথায় লুৎফুজ্জামান বাবর কিংবা বাংলাদেশ অথবা চীন কিংবা পাকিস্তান ভারতের এই পরিণতি, যে পরিণতির দিকে তারা এগোচ্ছে বলে ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্ক মনে করছেন, জম্মু কাশ্মীরের মুসলিম নেতা কিংবা মণিপুরের মুখ্যমন্ত্রী মনে করছেন, সেটার জন্য ভারত নিজেরাই দায়ী থাকবে, ভারতের বর্তমান ক্ষমতাসীন দল দায়ী থাকবে। শেখ হাসিনা সরকারের পতন ও পালিয়ে যাবার পর নানা রকমের তথ্য প্রকাশিত হচ্ছে। সেই সমস্ত তথ্যের মধ্যে সবচেয়ে আতঙ্কজনক এবং বাংলাদেশের জন্য চিন্তার যে বিষয়টি, সেটি হচ্ছে আর্থিক খাত। এই আর্থিক খাত এবং নিরাপত্তাজনিত মানুষকে গুম ও খুন করার প্রসঙ্গটি, এই দুটি বিষয় খুব খুব ভয়াবহভাবে প্রকাশিত হচ্ছে। আজকে 2 জন মানুষকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। একজন সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, আরেকজন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। এই তারেক সিদ্দিক এবং জয় এই দুইজনের 2 রকমের কাজ নিয়ে কয়েকটি কথা বলি। জয়ের কথা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। জয়ের আইটি সেক্টরের যত রকমের কেনাকাটা, যত রকমের চুক্তি, যত রকমের কমিশন, সব কিছু পলকের মাধ্যমে জয় এটা করত।
তো আজকে বণিক বার্তা যে সংবাদটি দিয়েছে সেই সংবাদে দেখা যায় যে শুধুমাত্র আইটি সেক্টরের মধ্যেই জয়ের কাজকর্ম কমিশন সীমিত ছিল না, জয় সরাসরি বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করতেন। জয় স্যাটেলাইট, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ঢাকঢোল পিটিয়ে তৈরি করা হয়েছিল, পাঠানো হয়েছিল, লাভজনক হিসেবে বর্ণনা করা হয়েছিল, ওটার নেপথ্যে তো ছিলেন জয়। প্রায় 3000 কোটি টাকা খরচ হয়েছিল, বলা হয় যে 500-700 কোটি টাকার স্যাটেলাইট 3000 কোটি টাকা খরচ করা হয়েছিল। এবং এটা হিসাব করে দেখানো হতো, এখানে কত রকমের তথ্য গোপন করা, হিসাব করে দেখানো হতো যে লাভ, এখন দেখা যাচ্ছে যে বছরে 60-65 কোটি টাকা লোকসান হয়। যাই হোক, সেটা মূল বিষয় নয়, মূল বিষয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ঋণ, বড় বড় ঋণের তদবির করা, বড় বড় খেলাপি ঋণদের পক্ষে কাজ করা, খেলাপি তালিকা থেকে নাম কাটানো, সালমান রহমান সহ যত খেলাপি ঋণ আছে, বড় বড় খেলাপি ঋণ আছে, এগুলো নিয়ন্ত্রণ করতে জয় সরাসরি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফোন করে, ডক্টর আতিউর রহমান থেকে শুরু করে রূপ চৌধুরী পর্যন্ত সব গভর্নরদেরকে সরাসরি জয় ফোন করে নির্দেশনা দিত কে ঋণ খেলাপি তালিকায় থাকবে, কে ঋণ খেলাপি তালিকায় থাকবে না, কার ঋণ মাফ করা হবে, কার ঋণ পুনঃতফসিল করা হবে, ইত্যাদি ইত্যাদি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করত জয়। এখন যে তথ্যগুলো জানা যাচ্ছে, এটা বিস্তারিত তথ্য, আপনাদেরকে আমি শুধু অল্প একটু অংশ বলছি। এখন এই জায়গাটিতে এখন প্রশ্ন এসেছে দুটি। একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার চুরি হয়েছিল, বিপুল অঙ্কের, বিপুল পরিমাণ ডলার চুরি হয়েছিল, বলা হচ্ছিল যে হ্যাক করে নিয়ে গেছে বিদেশি হ্যাকাররা। এটা আমরা সেভাবেই জানছিলাম, কিন্তু ঘটনার এই ডলার চুরির প্রসঙ্গ আলোচনায় থাকতে থাকতেই আরেকটি প্রসঙ্গ আলোচনায় ছিল। আপনারা একটু মনে করে দেখেন, বাংলাদেশ ব্যাংকে যে স্বর্ণ মজুদ আছে সেই স্বর্ণ থেকে কয়েক মণ স্বর্ণ কম ছিল বা খুঁজে পাওয়া যাচ্ছিল না, বা কাগজে কলমে যা আছে বাস্তবে তা নেই, এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। গণমাধ্যমে 2-1 দিন একটু হইচই হয়েছিল, তারপরে সরকারের পক্ষ থেকে বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে না, স্বর্ণ যা ছিল তাই আছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, সত্যিই স্বর্ণ যা ছিল তাই আছে, না সেখান থেকেও পাচার হয়েছে বা সেখান থেকেও চুরি হয়েছে? এটা বর্তমান সরকারের, বর্তমান গভর্নর আহসান ইউসুফ মনসুরের খুব পবিত্র দায়িত্ব হবে বিষয়টি দেখা এবং অনুসন্ধান করা, তদন্ত করে দেখে দেশের মানুষকে জানানো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে ডলার চুরি হয়েছিল, হ্যাকাররা চুরি করেছিল বলে বলা হয়, সেই সময়ের গভর্নর ডক্টর আতিউর রহমান তিনি চলতেন সরাসরি সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা অনুযায়ী, এবং ডলার চুরির পরে এই যে গোপন রাখা হলো 1 মাসেরও বেশি সময়, এটাও করা হয়েছিল সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি, সেই সময় ডলার চুরি হয়ে যাবার পরে যখন তথ্যটি প্রকাশিত হয়েছিল, বা ডলার চুরি হয়ে যাওয়ার পরে একটি কাজ করেছিল বাংলাদেশ ব্যাংক, ডক্টর আতিউর রহমান। কাজটি ছিল অনুসন্ধান করার কথা বলে প্রযুক্তিবিদ রাকেশ আস্তানা, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তাকে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছিল বিশেষজ্ঞ হিসেবে, যে এই হ্যাকাররা কিভাবে চুরি করলো সেটা তিনি অনুসন্ধান করবেন, তদন্ত করবেন, ধরবেন, ব্যবস্থা নেবেন। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখেছিলাম, পরবর্তীতে সেটা জানা গেছে এবং স্পষ্ট হয়েছে, এই রাকেশ আস্তানারা এসে ডক্টর আতিউর রহমান তাদেরকে এনেছিলেন জয়ের বুদ্ধি ও পরামর্শে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জয়ই তাদেরকে পাঠিয়েছিল, জয়ই তাদের সঙ্গে নেগোসিয়েশন করেছিল, সজীব ওয়াজেদ জয়। এবং রাকেশ আস্তানারা এসে বাংলাদেশ ব্যাংকে ঢুকে যত রকমের তথ্য প্রমাণ ছিল হ্যাকিংয়ের, সমস্ত তথ্য প্রমাণ আলামত ধ্বংস করে দিয়ে যায় রাকেশ আস্তানা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের ডলার তাহলে কে চুরি করেছিল? এই চুরির সঙ্গে ডক্টর আতিউর রহমান জড়িত ছিলেন? এই চুরির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্ক কী ছিল? ডক্টর আতিউর রহমান এবং সজীব ওয়াজেদ জয় যদি এর সঙ্গে সম্পৃক্ত না থেকে থাকেন, তাহলে এই রাকেশ আস্তানাকে বাংলাদেশে আনা হলো কেন? তাকে দিয়ে আলামত ধ্বংস করানো হলো কেন? তাকে দিয়ে তথ্য প্রমাণ সব মুছে ফেলা হলো কেন? এটা খুব গুরুতর প্রশ্ন। এখন এই বর্তমান অর্থ মন্ত্রণালয়, বর্তমানের যিনি গভর্নর আহসান ইউসুফ মনসুর, উনি অত্যন্ত যোগ্য মানুষ, তাহলে তো তাদের এই বিষয়টি নতুন করে অনুসন্ধান করা দরকার। এই জয় যেহেতু বাংলাদেশ ব্যাংকের সব কিছু নিয়ন্ত্রণ করতেন, ঋণ পাওয়া, ঋণ না দেয়া, খেলাপি ঋণ থেকে নাম কাটানো ইত্যাদি ইত্যাদি, আর এই ডলার চুরি এবং স্বর্ণ চুরির যে কাহিনী, এটা বা এই বিষয়ে বাংলাদেশের মানুষকে সুস্পষ্টভাবে সত্যটা জানানো বর্তমান গভর্নর, বর্তমান অর্থ উপদেষ্টার দায়িত্ব। নিশ্চয়ই তারা সেদিকে যাবে। এবারে আরেকটি ভয়ঙ্কর কথা বলি আরেকজন সম্পর্কে, মেজর জেনারেল তারিক সিদ্দিক, যার কথা আগে বললাম। তিনি শেখ রেহানার আত্মীয়, সেই হিসাবে তিনি শেখ পরিবারের আত্মীয়। এই ভদ্রলোক বাংলাদেশে যা করেছেন, সরাসরি শেখ হাসিনার তত্ত্বাবধানে মানুষকে ধরে নিয়ে গুম করার নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্ব মানে কি, মূল মাস্টার মাইন্ড তারিক সিদ্দিক। তিনি জিয়াউল হাসানদের মতো এরকম কুখ্যাত সামরিক অফিসারদেরকে দিয়ে মানুষকে ধরে নিয়ে গুম করেছেন, আয়নাঘরে রেখেছেন বছরের পর বছর। আয়নাঘরের মাস্টার মাইন্ড তারিক সিদ্দিক। এবং তারিক সিদ্দিকী তিনি যেটা করেছেন, নানা রকমের কেনাকাটা আসছে ওই জায়গাটিতে। ক্যান্টনমেন্টের ভেতরে আর্মি অফিসারদের জন্য বা আর্মির একেবারে উচ্চ পর্যায়ের আর্মি অফিসার বা সেনা প্রধানের জন্য যে যত বড় বাড়ি থাকে, যত সুযোগ সুবিধাওয়ালা যত বড় বাড়ি থাকে, এর মধ্যে সবচেয়ে বড় বাড়িটি দখল করেছিলেন তারিক সিদ্দিকী। এটা ক্যান্টনমেন্টে আপনারা যে কারো কাছে জিজ্ঞেস করলে, পরিচিত জন থাকলে যেটা জানতে পারবেন। এখন তিনি পালিয়েছেন। তার মানে আর কি করেছেন তারিক সিদ্দিকী? একটি আয়নাঘর তৈরি করেছেন, মানুষকে ধরে নিয়েছেন, গুম করিয়েছেন, আর সবচেয়ে বড় আসলে প্রতিটি
যেটা করেছেন যে সামরিক বাহিনীর যে কেনাকাটা, বিশেষ করে গোপন যন্ত্রপাতি কেনাকাটা, আড়ি পাতা কেন্দ্রিক যে কেনাকাটা, ওই যে পেগাসাস সহ ইসরায়েলি পণ্য, ইসরায়েলি প্রযুক্তি, পেগাসাস সহ যত রকমের কেনাকাটা হয়েছে, এগুলো কিন্তু হাজার হাজার ডলার বা হাজার হাজার ডলার না, হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, 5,000, 3,000, 8,000, 10,000, 2,000 এরকম টাকার অঙ্ক। এই পেগাসাস সহ যত রকমের আড়ি পাতার প্রযুক্তিগত যন্ত্রপাতি কেনা হয়েছে ইসরায়েল থেকে, এই সমস্ত সব কেনাকাটার নেতৃত্ব দিয়েছেন তারেক সিদ্দিক। এবং এখান থেকে তিনি কমিশন পেয়েছেন, শেখ পরিবার, রেহানা তার আত্মীয় শেখ পরিবার কমিশন পেয়েছে, জয় কমিশন পেয়েছে, শেখ হাসিনা কমিশন পেয়েছে। সুতরাং এটা বলার আর কোনো সুযোগ নাই যে শেখ হাসিনা টাকা নেন না, আমরাও সেটা বিশ্বাস করতে চাইতাম। কিন্তু তার চারপাশে এত রকমের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, দুটি মোরাল বানানোর জন্যে তিনি খরচ করেছেন 117 কোটি টাকা। একটা যে প্রতিষ্ঠান রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত এবং সমালোচিত, সেই প্রতিষ্ঠানকে দিয়ে বঙ্গবন্ধু সেতুর দুই পারে দুটি মোরাল তৈরি করেছেন এবং সেটার জন্য খরচ করেছেন 117 কোটি টাকা। তার মানে শেখ হাসিনা যে নিজে চুরি বাটপাড়ির সঙ্গে কত বড়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং মানুষকে দিয়ে যে এই চুরি বাটপাড়িটা করিয়েছেন, এই সমস্ত তথ্য দিয়ে তার খুব পরিষ্কার করে বোঝা যায়। এবং এই তারেক সিদ্দিকীকে দিয়ে তার মানে তিনি কি করিয়েছেন, একদিকে অপরাধ করেছেন, মানুষকে ধরেছেন, গুম করিয়েছেন, আয়নাঘরের মতো একটা বিভৎস মধ্যযুগীয় ভয়ঙ্করতম আয়নাঘর তৈরি করেছেন, যেখানে মানুষকে রাখা হতো, কবরের মতো জায়গাতে মানুষকে রাখা হতো, সেটা তৈরি করিয়েছেন তিনি তারেক সিদ্দিকী দিয়ে। ইসরায়েল থেকে প্রযুক্তিগত পণ্য কিনিয়েছেন, হাজার হাজার কোটি টাকা, সেখান থেকে কমিশন পেয়েছেন। সামরিক বাহিনীর যত রকমের কেনাকাটা হয়েছে, সেই সমস্ত কেনাকাটার নেতৃত্ব দিয়েছেন তারেক সিদ্দিকী এবং সেখান থেকে তিনি কমিশন পেয়েছেন। এটা হাজার কোটি না হাজার হাজার কোটি কোটি, কত কোটি যে তারেক সিদ্দিকী এখান থেকে সরিয়েছেন এর কোনো হিসাব নেই। তারেক সিদ্দিকী এখন কোথায়? সজীবদের জয় ওয়াশিংটনে। তিনি বাংলাদেশের রাজ্য হারালেও সেখানে তার রাজ্য আছে, যে পরিমাণ কমিশন, যে পরিমাণ টাকার কথা শোনা যায়। তারেক সিদ্দিক যতদূর ধারণা করা হয় দেশের ভেতরেই আছেন। কোথায় আছেন, কীভাবে আছেন, তাকে ধরা যাবে কি যাবে না, তাকে বিচারের আওতায় আনা যাবে কি যাবে না, আমরা সেটা জানি না। কিন্তু আমরা শুধু একটি বিষয় জানি যে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী, একটা হলো আইনগত জায়গায়, একটা হলো বেআইনি জায়গায়, একটা হলো গুম খুন আয়নাঘর। এই কারণে তাকে গ্রেপ্তার করে তদন্ত করে বিচার নিশ্চিত করা দরকার। আরেকটি হচ্ছে আর্থিক খাত কমিশন, এই জায়গাটিতে তদন্ত করে বিচার নিশ্চিত করা দরকার। এখন এই ঝামেলা থেকে ডক্টর ইউনূসকে মুক্ত করে একটা সুপ্রিম পাওয়ার দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের প্রভাবটাকে মুক্ত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রায়ান্ট নেইম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। অপরদিকে ভারত সফর শেষে, দীর্ঘ কয়েকদিনের ভারত সফর শেষে গতকালকে 3:30টার দিকে আপনার আমেরিকার যিনি খুবই শক্তিশালী একজন ব্যক্তি, তিনি হচ্ছেন যে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, দিল্লি যেন ঢাকাকে ডিস্টার্ব না করে, ঢাকাতে কোনো প্রভাব বিস্তার না করে, সেই বার্তাটা দিবে। সেই মেসেজটা সম্ভবত ওইখানে দিয়ে আসছে। এটা এসে ইউনূস সাহেবকে বলা হবে যে আপনি আপনার মতো কাজ করেন। কারণ দিল্লির প্রভাবটা আসলে কিন্তু পরে, আমরা যারা বাহিরে বাহিরে আছি, কিন্তু আপনি দেখেন আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি সরাসরি বলছেন ভারত যেহেতু আমাদের একমাত্র প্রতিবেশী দেশ, ভারতের সাথে যে কোনো মূল্যে একটা ভালো সম্পর্ক রাখতেই হবে। কারণ ভারত একটা চাপ প্রেশার তৈরি করে রাখছে, হয়তো পেছনে নানানভাবে দেশে অনেক ধরনের ঘটনা ঘটছে। এই যে আমাদের হিন্দু ভাইরা হঠাৎ করে এক দফা দাবি নিয়ে চলে গেল, হাজার হাজার মানুষ, তো এগুলোতে ডিস্টারবেন্স একটা অবস্থান তৈরি হচ্ছে। অথবা ভারতের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা অনেকটা অ্যাক্টিভ ভূমিকা পালন করছে বিভিন্ন জায়গায়, প্রশাসনেও অনেক ধরনের প্রভাব বা ভূমিকাতে কিন্তু তাদের রাখার সুযোগ আছে। এগুলোর কারণে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসেছেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে গিয়ে নানান পদে পদে হয়রানি, বাধা বা একটা মানসিক টেনশন পাচ্ছেন। আর এই টেনশনগুলো সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিনি শেয়ারও করেছেন সামহাউ। তো সেখান থেকে ডোনাল্ড লু তিনি আপনার ভারত সফরে গেলেন। আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশে একটা প্রধান দলকে মানে লাগাই দিয়া নিজেরা মোরল সাজার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভালোই ভূমিকা পালন করে সারা পৃথিবীর অনেক দেশে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার প্রত্যাবর্তন করা, শেখ হাসিনাকে বাংলাদেশে আনা, সেটারও একটা প্ল্যান আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বাট রাইট নাও আমেরিকার প্ল্যান হচ্ছে যে আপনার কি বলা হয় যে ডক্টর ইউনূসের সরকারকে স্থিতিশীলভাবে কাজ করতে দেওয়া। আবার এই স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক যে ঝামেলাগুলো আছে সেগুলোতেও ফোকাস করতে চায় আমেরিকা। আমেরিকা বলছে যে বাংলাদেশের সাথে অর্থনৈতিক এবং উন্নয়নমূলক সম্পর্কের জোরদার গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান যে সংকট, সেইটা উত্তরণের জন্য যে চাহিদাগুলো কি কি সেটাও জানতে চাইবে। এমনকি এই বিষয়গুলো নিয়ে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আপনার একটা ব্রিফিং হবে নিজেদের মধ্যে। বাংলাদেশের সাথে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, এটি তার একটি বড় প্রতিফলন হিসাবেই দেখা হচ্ছে। তার মানে দিল্লির প্রভাব মুক্ত করার জন্য যতটুকু সম্ভব ভূমিকা রাখে আমেরিকার এই মুহূর্তে দরকার, সেটাই তারা পালন করবে। তবে ভারত আসলে এই কাজটা কতদিন করবে বা এখানে কি সেটেলমেন্ট হইলো, আসলে কি হইলো, এটা আসলে ভেতরে ভেতরে একটা সিক্রেট ইস্যু, হয়তো আমরা বাহির থেকে জানবো না। তবে ইস্যু যাই থাকুক, এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারকে একটু চুপচাপ কাজ করার সময় দেওয়া দরকার। বেচারা ক্লান্ত হয়ে গেছে আসলে। আসিফ নজরুল স্যার কোনো সাপোর্ট ওইরকম আগের মতো দিতে পারতেছে না, মানে সব মিলে কেমন একটা হজবড় অবস্থা। আগামী 7 দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত, গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়েও তাদেরকে চিহ্নিত করা আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, না একজনেরও চাকরি থাকবে না, চাকরি থাকবে না। কারণ যদি এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাগারে না ভরতে পারেন, পরিষ্কার কথা। যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে,
প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে। ওখানে থাকলে তো মানুষ পিছিয়ে ফেলতো রাস্তায়, যদি আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিছিয়ে ফেলছে, এইটা আমরা চাইতাম না, কিন্তু বাস্তবতা ওইটাই হতো যদি দেশে থাকতো। তো শেখ হাসিনা চলে গেছে, সমস্ত বড় বড় নেতারা পলাতক, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এইখানে ডামচিকা যারা আছে সমর্থক সাঙ্গপাঙ্গ তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জে থেকে, আর বাংলাদেশের কোথাও কিন্তু পাচ্ছে না। গোপালগঞ্জে যারা আছেন আপনাদের কি শক্তি সামর্থ্য নাই? সারা বাংলাদেশ থেকে আমরা ফাঁসিবাদ ধরাতে পারলে আপনারা কেন পারছেন না? এবং ওখানকার প্রশাসন কি করছে? প্রশাসনে কারা আছে? সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে, এটা সামরিক বাহিনীর জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা যে আর্মির লোক ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে। এই সামরিক বাহিনী তো আমরা চাই না। সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা। সেনা প্রধান অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় মুক্তমুখ, কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় ইতিবাচক ভূমিকা। ছাত্র জনতার সেন্টিমেন্ট স্পিরিটকে ধারণ করে তিনি এই ফাঁসিবাদ পত্রের জন্য শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছেন। সামরিক বাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত যে আমরাও এই পুলিশ টুলিশের মতো রাস্তায় একটু নাইমা দেখি, হয়তো পারতো না, কারণ পুলিশ টুলিশ তো সব ফেল করছে, সামরিক বাহিনীও শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না। কিন্তু যদি সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিত তাহলে আরো ব্লাডশেড হতো, আরো প্রাণহানি হতো, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হয়ে যেত। কাজেই সেই সামরিক বাহিনী যেই সিদ্ধান্তটা নিয়েছে অবশ্যই তার লিডার হিসেবে সেনা প্রধানের কৃতিত্ব, তাকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আবার বলবো গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে আপনাদের শক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারা সেনাবাহিনীর গাড়িতে এই আক্রমণ করেছে, সেনা অফিসারদেরকে হামলা করেছে, সেইটা চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার ছিল। স্বেচ্ছাসেবক লীগের নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গিয়েছে, হত্যা করেছে। সেখানে ওদের আপনারা যারা ভুক্তভোগী তাদের সাথে খোঁজ নিলে যেটা আমরা জেনেছি, প্রথমে তারা যাচ্ছিল, প্রথমে হালকা বাধা এসেছিল, সেটা যারা যাচ্ছিল তারা ডিফেন্স করেছে, মানে তারা তাদেরকে ধাওয়া দিতে চলে গেছে। পরে তারা সংগঠিত হয়ে এই হামলা করে মহিলাদের, শিশু সহ তাদেরকে হামলা করেছে, লাঞ্ছিত করেছে এবং এইভাবে একটা মানুষ হত্যা করলো। আগামী 7 দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়েও তাদেরকে চিহ্নিত করা আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, নাহলে একজনেরও চাকরি থাকবে না, কারণ যদি এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাগারে না ভরতে পারেন, পরিষ্কার কথা। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।